হ্যালো মাধ্যমিক অ্যাসপিরেন্ট, আমরা আজকে আবার এলাম তোমাদের টেস্ট পেপারের সিরিজ নিয়ে অঙ্কের। আজকে আমরা শুরু করব পার্ট 1, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আশা করি পড়াশোনা তোমরা ঠিকভাবে করছো এবং অঙ্ক প্র্যাকটিস করে যাও এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক হেল্প করবে। যাই হোক, তাহলে প্রশ্ন দেখি। এখানে বলা আছে যে কোনো আসল আর তার সুদ আসল সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসলের অনুপাত হচ্ছে 25:28। বলছে বার্ষিক সুদের হার কত। এটা তো 1 নম্বরের প্রশ্ন, যত শর্টে হয় অত ভালো। তো আমরা যদি ধরি 25 টাকা আসল যদি 25 টাকা হয়, তাহলে সুদ আসল ওরা বলেছে 28 টাকা। তাহলে এখানে সুদ কত হলো? সুদ 3 টাকা। কত টাকায় 3 টাকা সুদ? 25 টাকায় 3 টাকা। তাহলে 25 টাকায় সুদ হচ্ছে 3 টাকা। তাহলে 1 টাকায় কত? 3/25। তাহলে 100 টাকায় সুদের হার বাহির করব। তাহলে 3/25 ইন্টু 100, 3/25 ইন্টু 100, 4, তার মানে হচ্ছে 12 টাকা। তাহলে 100 টাকায় সুদ হচ্ছে 12 টাকা। তাহলে সুদের হার কত হলো আমার? 12%। এটা অ্যান্সার। আগেটা দেখি। হ্যাঁ, তো বোর্ডের অঙ্কটা দেখি। √5 + √3 সমান x। তাহলে √5 - √3 সমান কত হবে? তাহলে আমরা দেখি। x সমান আছে √5 + √3। তাহলে 1/x সমান কত হবে? 1/√5 + √3। একে আমরা করণী নিরসন করব। √5 - √3 দিয়ে গুণ করব। তাহলে এটা উপরে গুণ √5 - √3 বাই এটা a + b * -b √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। তাহলে সমান √5 - √3 বাই 5 - 3। তাহলে সমান কত হলো? √5 - √3/2। এটা কিন্তু 1/x সমান। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে √5 - √3 সমান হচ্ছে 2/x। তাহলে এটা হচ্ছে 2/x। আগেটা দেখি। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা AOB 60 ডিগ্রি হলে COD এর মান কত? তাহলে আমরা একটা বৃত্ত আঁকি। আগে একটা বৃত্ত আঁকলাম। জ্যা সমান দৈর্ঘ্যের দুটো জ্যা। সমান দৈর্ঘ্যের দুটো জ্যা আছে। এর এখানে কেন্দ্রবিন্দু। তাহলে এটা কেন্দ্রবিন্দু নিশ্চয়ই এ, মানে ও। এই কেন্দ্রবিন্দুটা হচ্ছে ও কেন্দ্রবিন্দু। তাহলে আমি এটা যোগ করি। এটা হচ্ছে AB একটা জ্যা, আর এটা হচ্ছে CD একটা জ্যা। AOB এই কোণটা বলেছে
এই কোণটা বলেছে 60°, এই কোণটা হচ্ছে 60°। চেয়েছে কোনটা? আমার চেয়েছে এই কোণটা, এই কোণটা চেয়েছে। কত হবে? এই কোণটা যদি 60° হয়, এ ও হচ্ছে ব্যাসার্ধ, ও বি ও হচ্ছে ব্যাসার্ধ সমান, এটা সমান, ওটাও সমান। আবার এই এ বি আর সিডি এ দুটোও সমান। তাহলে এই ত্রিভুজটা আর ওই ত্রিভুজটা সবই সমান, একই সমান বাহু বিশিষ্ট। মানে এই দুটো বাহু পরস্পর সমান, এই চারটে বাহুই পরস্পর সমান। দুটো ত্রিভুজের এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে এই যদি 60° হয়, তাহলে অবশ্যই এই কোণটাও হবে 60°। কোণ সিওডি সমান হবে 60°। এটা অ্যান্সার। আগেটা দেখি। এই অঙ্কটা একবার করেছিলাম, যতদূর সম্ভব বীরভূম ডিস্ট্রিক্টে ছিল। তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক। তাহলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কি? সমগ্র তলের ক্ষেত্রফল এস, তাহলে এস সমান হচ্ছে 6a স্কোয়ার। আর কর্ণের দৈর্ঘ্য ডি, ডি সমান হচ্ছে a√3, যেখানে এ কে আমরা বাহু ধরি। তাহলে আমি যদি ডি স্কোয়ার উভয় স্কোয়ার করি এখানে, তাহলে ডি স্কোয়ার সমান উভয়কে স্কোয়ার করলাম, ডি স্কোয়ার সমান a√3 হোল স্কোয়ার, মানে হচ্ছে 3a স্কোয়ার। ডি স্কোয়ার সমান হচ্ছে 3a স্কোয়ার। তাহলে আমি এইখানে, তাহলে এখানে এরকম করতে পারি 2 × 3a স্কোয়ার। তাহলে 2 × 3a স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার, 3a স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এস সমান 2d স্কোয়ার। তাহলে এস সমান 2d স্কোয়ার কোনখানে আছে? এইখানে আছে। এস সমান 2d স্কোয়ার, বা ডি স্কোয়ার সমান s/2। তার মানে এটা কারেক্ট অ্যান্সার। আগেটা দেখি। 1 ও 10 এর মধ্যে মধ্যবর্তী মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি আছে 1 আর 10 এর মধ্যে? 1ও চলবে না, 10ও চলবে না। 2 আছে, 3 আছে, 5 আছে, আর 7 আছে। তার গড় কত হবে? 4টাকে যোগ করে 4 দিয়ে ভাগ, যেটা হবে সেটাই। আগেটা দেখি। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলেছে একটা বীজ আর একটা বীজের অনন্য। সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের একটা বীজ আর একটা বীজের অনন্য। তাহলে একটা বীজ যদি আলফা হয়, তাহলে আর একটা বীজ হবে 1/α। আমরা কি জানি যে দুটো বীজের যোগফল হবে, এইটা হচ্ছে এ, এইটা বি, আর এটা সি। তাহলে দুটো বীজের যোগফল হয় আলফা প্লাস বিটা সমান এইটা বাই এটা, তার মাইনাস। আর আলফা বিটা সমান হয়, মানে দুটো বীজের গুণফল হয় এইটা বাই এটা, c/a। তাহলে আমি দুটো বীজের গুণফল আলফা ইন্টু 1/α সমান c/a, মানে m প্লাস 1/3। তাহলে এটা তো আলফা আলফা কেটে গেল, আলফা আলফা তো এখানে কেটে গেল। তো কোণাকুণি গুণ করলে m প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে m ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে m এর মান হবে 2। বোঝা গেল? আগে দেখি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার কমে যায় না বেড়ে যায়?
বার্ষিক সুদের হার যে কোনো ক্ষেত্রেই একই থাকবে, এটাই স্বাভাবিক। সুদের পরিমাণটা কম বেশি হতে পারে, কিন্তু সুদের হারটা সবসময় একই থাকবে। আগেটা একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসার্ধের লম্ব দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের লম্ব দূরত্ব হয় নাকি? হবে। একটা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের কেন্দ্র ব্যাস দিয়েই তো যাবে, কেন্দ্র সবসময় ব্যাস দিয়েই তো যাবে, তার মানে 0 একক। পি ও কিউ পরস্পর পূরক, তাহলে সাইন পি সমান কত হবে? পূরক মানে কি? পূরক মানে হচ্ছে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি। পূরক মানে হচ্ছে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি। তাহলে পি সমান 90 ডিগ্রি মাইনাস কিউ। তাহলে আমি যদি সাইন পি সমান বলি, তাহলে সাইন পি সমান হচ্ছে সাইন 90 মাইনাস কিউ। তাহলে সাইন 90 মাইনাস কিউ সমান হচ্ছে কস কিউ। তাহলে সাইন পি সমান হবে কস কিউ। আগেটা দেখি, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ, ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ অর্ধবৃত্ত অপেক্ষা। তো ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ কি হবে? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হবে। এইটা দেখি, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসলে এত টাকা হবে। এটা সত্য নাকি মিথ্যা? সরল সুদে কিন্তু, তাহলে সরল সুদের ক্ষেত্রে এই ধরনের কোনো তো ফর্মুলা নেই, তবু আমরা একবার দেখব 8% সরল সুদের হারে কি হয়। 8/2 মানে এই সুদের হার হচ্ছে R/2%। এটা কিন্তু সরল সুদ। আর আসল হচ্ছে 2p টাকা, আর সময় হচ্ছে টি বছর। তাহলে সুদে আসলে কত টাকা হবে? তা আমরা সুদটাই দেখি, টি বছরে সুদ আসলে কত টাকা হবে। তাহলে আমরা জানি সুদ আই সমান PTI, মানে আসল গণিত সময় গণিত রেট অফ ইন্টারেস্ট। তাহলে পি এর মান কিন্তু এখানে আছে 2p ইন্টু টি, তো টি, আই এর মান হচ্ছে R/2, পার্সেন্টেজ আছে তার মানে বাই 100 হবে। তাহলে এখানে তো এই আরটা 100 তো উপরে উঠে যাবে, R/100, তার মানে এই 2 কেটে গেল। তাহলে PTR/100, এইটা হলো কি আমার, এইটা হলো আমার আই মানে সুদ। তাহলে সুদ যদি এইটা হয়, তাহলে তার সুদ আসলে বলেছে, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল কত হবে? আসল কত ছিল? 2p টাকা। তাহলে প্লাস PTR, এটা হচ্ছে R/100। তাহলে এটা হচ্ছে আই মানে সুদ হচ্ছে 2p, এটা হচ্ছে সুদ মানে আসল, আর এটা হচ্ছে সুদ, যোগ করলাম। তাহলে অবশ্যই এটা ঠিক, এটা সত্য। অনুবন্ধীকরণী হচ্ছে √3 - 2 এর অনুবন্ধীকরণে √3 + 2 হয় 2 + √3
এর অনুবন্ধীকরণে কিন্তু 2 মাইনাস রুট 3 হয়। 2 মাইনাস রুট 3 এর অনুবন্ধীকরণে 2 প্লাস রুট 3 হয়। 5 মাইনাস রুট 3 এর অনুবন্ধীকরণে 5 প্লাস রুট 3 হয়। কিন্তু রুট 3 প্লাস 5 এর করণীয় বন্ধনী রুট 3 মাইনাস 5 এটা হবে না। প্রথম সংখ্যাটা আমাকে বড় হতে হবে, প্রথম সংখ্যাটা বড় হতে হবে। এখানে প্রথম সংখ্যাটা আছে ছোট, পরেরটাই বড়। এটাকে আমি এইভাবে যদি লিখতাম মাইনাস 2 প্লাস রুট 3, এর কিন্তু অনুবন্ধীকরণী হবে মাইনাস 2 মাইনাস রুট 3, তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আগে যদি ছোট থাকে তাহলে কিন্তু ওর অনুবন্ধীকরণেই সাইন চেঞ্জে হবে না। এগুলো অনেকেই ভুল করে আর কি। আগেটা দেখি, 7 সেমি আর 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলেও তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? বহিঃস্পর্শ করেছে মানে বাইরে 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 স্পর্শ করেছে, তাহলে বহিঃস্পর্শ করলে তাদের ব্যাসার্ধের যোগফল হয়, আর অন্তঃস্পর্শ করলে তাদের ব্যাসার্ধের বিয়োগফল হয়। যদি অন্তঃস্পর্শ করতো তাহলে 4 হতো, কিন্তু বহিঃস্পর্শ করেছে মানে 7 প্লাস 3 মানে 10 হবে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে? 45 ডিগ্রি, ট্যান 45 মানে কত? 1। তাই সবসময় আমরা এই হাইট অ্যান্ড ডিস্টেন্সে লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি সমান ট্যান করি। লম্বটা হয় পোস্ট আর ভূমিটা হবে ছায়া। লম্বটা হবে পোস্ট আর ভূমিটা হবে ছায়া। এটা ধরো একটা ল্যাম্প পোস্ট, এইটা এইটা হচ্ছে ছায়া, এইটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য আর এটা হচ্ছে পোস্টের দৈর্ঘ্য, এটা হচ্ছে ল্যাম্প পোস্ট। তাহলে সমান এইটা বলেছে 45 ডিগ্রি, এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সমান হবে না কি হবে? তো দেখো নাম দেই, তাহলে এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি। এ বিটা হচ্ছে ট্যান 45 ডিগ্রি, এ বিটা হচ্ছে আমার পোস্ট আর বিসিটা হচ্ছে ছায়া। তাহলে এ বি বাই বিসি সমান হচ্ছে 1। তাহলে এ বি সমান বিসি, এ বি সমান হলো বিসি। তার মানে ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য সমান হবে, এটা সত্য। আগেটা দেখি, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনক, দুটো ঘনক পাশাপাশি রাখবে। দুটি ঘনক যদি আমি পাশাপাশি রাখি তাহলে কিরকম হবে? এই একটা ঘনক হলো, এই একটা ঘনক। দুটো ঘনক যদি আমি পাশাপাশি রাখি, একটার দৈর্ঘ্য হচ্ছে 2√6, একটার দৈর্ঘ্য হচ্ছে 2√6 আর একটা 2√6, তাহলে এটা 2√6 আর একটার দৈর্ঘ্য 2√6, এটা সমান কত হবে? 4√6 হবে। কি করে দুটো করে 12√6 হবে? হবে না, এটা মিথ্যা। এটা সংখ্যাগুরু মান দেখে নাও কোনটা সবচেয়ে সংখ্যায় বেশি আছে। যে সংখ্যায় বেশি থাকবে তাই সেটাই সংখ্যাগুরু মান হবে। 7, 7 তো বেশি নাই, 7 তো পাওয়া যাচ্ছে, 2 আছে। 12 আছে 2, আর 11 আছে, 12 আছে 2, 7 আছে 2, আর 5
এক, এর সংখ্যাগুরু মান 12 আছে 2, 7 আছে 2, তার মানে দুটোই হবে, একটা হবে 12 3 আছে, ও 12 একটা, দুটো, তিনটে, তাহলে সংখ্যাগুরু মান 7 কটা আছে? 7 আছে একটা, দুটো, তাহলে সংখ্যাগুরু মান 12 হবে, 7 হবে না? এগুলো 2 নম্বরের প্রশ্ন। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? কিছু টাকা 1 বছরে দ্বিগুণ, চক্রবৃদ্ধি হার, তার মানে টাকাটা যদি আমার x টাকা হয়, তাহলে 1 বছরে দ্বিগুণ হবে মানে কত? আরো x টাকা পাবো আমি, তাহলে x টাকার 1 বছরের সুদ x টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 100 টাকা, তার মানে আমার রেট অফ ইন্টারেস্ট কত? 100%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1 বছরে দ্বিগুণ হয়েছে, তার মানে 100%। তাহলে কত বছরে তা 4 গুণ হবে? তাহলে 100% 4 গুণ যদি হতে হয়, তাহলে আমাকে 4x হতে হবে, টাকাটা 4x হতে হবে। তাহলে দেখিলে কত বছরে হয়? আমরা কি জানি যে সবৃদ্ধি মূল মানে সুদ আসল বা সবৃদ্ধি মূল, সুদ আসল সমান হয় p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, তাই তো? তাহলে এখানে সুদ আসল কত টাকা হতে হবে? 4x টাকা হতে হবে সুদ আসল, 4x হতে হবে। আর p সমান কত? p সমান তো আমার x টাকা, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এখানে তো x আউট হয়ে গেল, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান হলো 4। আমাকে কি বাহির করতে হবে? n এর মান বার করতে হবে। এটা কত হচ্ছে? 100 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 4। এখানে আমাকে r এর মান বের করতে, n এর মান বের করতে হবে। এই r টা কত? এখানে তো আমি বসাতে পারতাম, এখানে তো আমি r এর মান বসাতে পারবো 100, তাহলে r এর মান যদি আমি 100 বসাই, তাহলে এখানে কি হলো? 100 100 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 4। তাহলে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 4, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার n সমান হলো 2 টু দি পাওয়ার স্কোয়ার, অতএব n ইকুয়াল টু হচ্ছে 2। কত বছরে 4 গুণ হবে? 2 বছরে। এটা বোধহয় তোমাদের জানা আছে কি নাই, যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার y হয়, তাহলে x ইকুয়াল টু y হয়। এটা সূচকের এটা ফর্মুলা। তাহলে আমার 2 বছরে ওই টাকাটা 4 গুণ হয়ে যাবে। একটা অংশীদারি ব্যবসায় 3 বন্ধু, তাদের মূলধনের অনুপাত ছিল ওইভাবে আসে আর কি 1/6, 1/5, 1/4। বছরের শেষে 3700 টাকা লাভ। অ্যান্টনি কত পাবে? প্রথমত তো আমাদের কাজ হচ্ছে যে যদি ভগ্নাংশ অনুপাত হয়, তাহলে সেটাকে আমাদেরকে পূর্ণ অনুপাত করতে হয়। তাহলে তাদের মূলধনের অনুপাত কত ছিল? 1/6 ইন্টু 1/5 ইন্টু 1/4। পূর্ণ অনুপাত করতে গেলে আমরা এই কটার লসাগু করি, এর লসাগু হবে 60, উভয়ে 60 গুণ হয়ে যাবে, ইন্টু 60, 5 ইন্টু 60, 1/4 ইন্টু 60। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 15।
তাহলে এইটা হচ্ছে তিনজনার পূর্ণ অনুপাত মূলধনের। তাহলে এবার আমাকে কি করতে হয়? যোগ করতে হয়, অনুপাতের যোগ করতে হয়। 12 + 15 + 10 37। একজনার চেয়েছে, কার? শুধু চেয়েছে অ্যান্টনির, শুধু চেয়েছে অ্যান্টনি। তাহলে অ্যান্টনি কত পাবে? অ্যান্টনি পাবে 15/37 অংশ। কত টাকার? 3700 টাকা। তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত হবে? 100, তার মানে 1500 টাকা। অ্যান্টনি পাবে 1500 টাকা। ইদ্রিসের যদি বলতো তাহলে আমি 12/37 করতাম। সমীরের যদি বলতো তাহলে 10/37 করতাম। একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14, গুণফল হচ্ছে 24। দ্বিঘাত সমীকরণটি লেখ। এটা আগে একদিন বলেছিলাম যে যদি কোনো সমীকরণের আলফা বিটা বীজ হয় তাহলে তার সমীকরণটা হয় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। যার বীজ আলফা এবং বিটা, তার সমীকরণ হবে x² মাইনাস মানে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখন বীজদ্বয়ের সমষ্টি বলা আছে, যোগ বলা আছে 14 আর গুণফল বলা আছে 24। তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি হয় বীজদ্বয়ের সমষ্টি বলা আছে 14 আর গুণফল বলা আছে 24। অতএব সমীকরণটা কি হবে? অতএব সমীকরণটি হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে 14x প্লাস বীজদ্বয়ের গুণফল 24 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। এই সমীকরণের একটা বীজ 1, তাহলে এর মান কত? দেখো x² প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এর একটি বীজ বলেছে 1, একটি বীজ বলেছে 1, তাহলে এর মান কত? তাহলে আর একটি বীজ আমি কি ধরব? আর একটি বীজ কিছু তো আমাকে ধরতে হবে, তাহলে অপরটি আমি একটা ধরি। অপরটি আলফাই ধরি। তাহলে আলফা যদি ধরি তাহলে কি হবে? দুটো বীজের গুণফল আলফা ইন্টু 1 সমান তো 3, c/a মানে 3। তাহলে আলফা সমান কত হলো? 3। তাহলে একটা বীজ হচ্ছে 1 আর অপরটি পেলাম আমি 3। তাহলে এর মান কত? তাহলে দুটো বীজের যোগফল কত? 1 প্লাস আলফা তার মাইনাস, এটা হচ্ছে দুটো বীজের যোগফল মাইনাস অফ b/a, এটা বাই এটা। তাহলে এটা এখানে হবে মাইনাস এ, এটা হবে না। বীজদ্বয়ের যোগফল 1 প্লাস আলফা এই হিসাবে। তাহলে 1 প্লাস আলফা মানে কত? আলফা মানে 3 সমান হচ্ছে মাইনাস এ। তাহলে এ সমান হবে -4, মানে মাইনাস এ সমান 4, মাইনাস এ সমান হচ্ছে 4। তাহলে এ সমান হচ্ছে -4। তাহলে এর মান হবে -4। একটি বীজ আলফা বলে 1 বলেছে, তাহলে আর একটি বীজ এমনিতে আমি বের করতে পারতাম, কারণ এই 3, এই তিনটা হচ্ছে দুটো বীজের গুণফল। তার মানে একটা বীজ যদি 1 হয় তাহলে আর একটা বীজ অবশ্যই 3, তাহলে আর একটা বীজ 3। তাহলে এর আবার যোগফল 1 আর যোগফলটা মাইনাস b/a মানে এইটা এখন b, তাহলে -a/1। তাহলে
আলফার মান আমি 3 বসিয়ে দিলাম, 1+3 মানে 4, তাহলে মাইনাস এ সমান হচ্ছে 4, তাহলে এ সমান হচ্ছে -4। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করছে, তাহলে এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, দুটোরই ব্যাসার্ধ 10, তার মানে এটা দুজনে মিলে হচ্ছে কত? 20। এটার ব্যাসার্ধ 10, ওটার ব্যাসার্ধ 10, এরও 10 আর এরও 10। 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, তাদের সাধারণ জ্যা পরস্পরকে ছেদ করলে তাদের সাধারণ জ্যা কি করে পাওয়া যাবে? এটা বহিঃস্পর্শ বলেনি, ছবিটা এইভাবে হবে না, এটা বহিঃস্পর্শ বলেনি, কিভাবে করেছে দেখাচ্ছি। এইভাবে ছেদ করেছে, দুটো বৃত্ত পরস্পরকে সাধারণভাবে ছেদ করেছে, মানে এইখান থেকে এই বাহির, এটা 10, আবার এখানে কেন্দ্র ছিল, এখান থেকে এটাও 10, এটাও 10, এটা 10, এটা একই সরলরেখা এলো না, যদিও যাক। সাধারণ বাহু হচ্ছে এটা, সাধারণ জ্যা, তাহলে এটা আমি কিভাবে নির্ণয় করব? ছবিটা ভালোভাবে আঁকতে হবে, না হলে হবে না। সমান সমান 5 সেমি দিয়ে করি, তবেই ভালো হবে। পাঁচ, 10 বলেছি, আমি 5 দিয়ে করছি এবার ছবিটা আঁকার জন্য। এইখান থেকে এইটা হচ্ছে 10, 10, আবার এইখান থেকে এইটা হচ্ছে আবার 10, তাদের সাধারণ যা বলছে এইটা সাধারণ যা, তাহলে সাধারণ জ্যা হচ্ছে 12, তার মানে এইটা থেকে এটা হচ্ছে 6, এটা থেকে এটা হচ্ছে 6, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব চেয়েছে, মানে এইখান থেকে এইটা কত, মানে কি এইটা 10, আবার এখান থেকে এইখানটা 10, তাহলে আমাকে একটা এই জায়গাটুকু বাহির করতে হবে, তাহলে আমি এখানে একটা সরলরেখা টানলাম, এটা কত? এটা অবশ্যই 10, এটাও 10, তাহলে এটা যদি 10 হয়, আর এইটা কত? এটা কত? এটা তো 6 দেওয়া আছে, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ, আমি যদি নাম দেই এ বি ও আর পি, নাম যদি দেই, তাহলে দেখো এইখানে আমি বাহির করব এইখান থেকে এইখানটা,
তাহলে এইখান থেকে এইখানটা কত হবে? তাহলে এই ছেদ বিন্দুর নাম দেই আমি, ছেদ বিন্দুর নাম দিলাম কিউ। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তার মানে এইটা আবার বের করব, ও আর কিউ বের করব। তাহলে ও কিউ সমান কত হবে? ও ও কিউ স্কোয়ার সমান হবে ও এ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার, মানে লম্ব অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ও এ সমান কত আছে? 10, 10-এর স্কোয়ার মাইনাস এ কিউ কত আছে? 6, 6-এর স্কোয়ার। তাহলে কত হলো? 100 মাইনাস 36 মানে হচ্ছে 64। তাহলে ও কিউ সমান কত হলো? √64 মানে হচ্ছে 8। তাহলে এইখান থেকে এইটা পেলাম আমি 8। সিমিলারলি এইটা থেকে এইটা পাবো আমি 8। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? 8 + 8 মানে 16 সেমি। দেখো বুঝাতে পারলাম কিনা, দেখো আর একবার দেখি, আর একবার করছি। দেখো দুটো এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে এক, নাম হয়তো আলাদা হতে পারে। এইখান থেকে এইটা, এই জায়গাটা ছিল আমার 10। তাহলে এইখানে যদি আমি একটা ছবি নিই, তাই এটাও তো 10। কিন্তু এই যে এই জায়গা, এই যে জ্যাটা, সাধারণ জ্যাটা তো হচ্ছে 12। তার মানে এইখান থেকে এই জায়গাটা কত? 6। এই জায়গাটা 6 হয়। আমাকে বার করতে হবে কি? বের করতে হবে আমাকে বের করতে হবে এইখান থেকে এইখানটার দূরত্ব কত, এই জায়গাটা বের করতে হবে। তাহলে আমি যদি এইখান থেকে এই জায়গাটা বের করতে পারি, তাহলেই ডবল করলে হয়ে যাবে। তাহলে আমি এই যে ত্রিভুজটা দেখছি, এই ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি এখানে নাম দিয়েছিলাম কিউ বোধহয়। যাই হোক, এই বাহুটার স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 10-এর স্কোয়ার মাইনাস 6-এর স্কোয়ার। তার মানে এইটা সমান চলে এলো আমার 8। তাহলে এইখান থেকে এইটা যদি 8 হয়, সিমিলারলি যদি আমি এই ত্রিভুজ এইটাকে নিয়ে করি আমি, তাহলে এইখান থেকে এইটাও আবার 8ই আসবে। তাহলে 8 আর 8-এ 16। আগেটা দেখি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি আর এসি বাহু সমান। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এইসব জিনিসে ছবি যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তুমি অঙ্ক করতে পারবে না। দেখো এটা একটা ত্রিভুজ, সমান বাহু বিশিষ্ট, দুটো বাহু সমান, এ এ বি সি, এ বি সমান এসি, এ বি সমান এসি। ঠিক আছে, এখন এ বি বাহুকে ব্যাস করে, আমি ত্রিভুজ অঙ্কন করবে। তাহলে এ বি বাহুকে ব্যাস করে যদি আমি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এরকম হবে। ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি বাহুকে ব্যাস করে ত্রিভুজ অঙ্কন করলাম। এ বি সমান এসি দেওয়া আছে, কিন্তু এ বি সমান এসি দেওয়া আছে।
আর বলেছে যে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এইটা হচ্ছে ডি বিন্দু, ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি সমান বলেছে 4, সিডি সমান কত? সিডি সমান কত হবে? ছবিটাকে যদি সিলেক্ট করে এইভাবে নিলেই দেখতে বুঝতে সুবিধা হয়। তাহলে এ বি, এখন বিসি সমান বলেছে 4, এইভাবে লিখি এবার। না, বিডি সমান 4 বলেছে, বিডি সমান বলেছে 4, তাহলে সিডি সমান মানে এইটা সমান কত হবে? কি করে করবে? বাবু, আমি এইখান থেকে একটা সরলরেখা নিচ্ছি, এইখান থেকে একটা সরলরেখা নিল, তাহলে এইটা তো ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, এই দুটো তো সমান বাহু নাকি? তাহলে এই দুটো যদি সমান বাহু হয়, আবার দেখো এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজ, আর আরেকটা ত্রিভুজ, এটা যদি ও বিন্দু হয়, ও কেন্দ্র বিন্দু হয়, তাহলে এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, আর আরেকটা ত্রিভুজ কি হচ্ছে ওবিডি, আর একটা ত্রিভুজ হচ্ছে ওবিডি। এই দুটো ত্রিভুজের মধ্যে মিল কোথায় আছে? মিল দেখো একটা ভূমির ওপরে আছে, একটা ভূমির ওপরেই দুটো ত্রিভুজ খাড়া আছে, আর তাদের বাহু অনুরূপ, বাহুগুলো কিন্তু বাহুগুলি অনুরূপ, যেমন এসি আর ওডি একই বাহু, এই সমান্তরাল বাহু, আর এটা তো সমান বাহু। তাহলে এই ত্রিভুজ দুটোকে বলা হয় সদৃশ্য ত্রিভুজ, দেখতে একই কিন্তু সাইজে ছোট বড়, দেখতে একই। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে হয় অনুরূপ, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। সদৃশ্য ত্রিভুজ যদি হয়, একটা ত্রিভুজের সঙ্গে আরেকটা ত্রিভুজ যদি দেখতে একই হয়, ছোট বড় হয়, কেবল ছোট বড়, বাকি দেখতে একই, কোণগুলো দেখো একই হবে। এই দুটো ত্রিভুজের কোণগুলো ছোট ত্রিভুজ, তবুও কোণ একই হবে। কিরকম? এই বাহু আর এই বাহু দুটো সমান, মানে এই কোণ আর এই কোণ সমান ছিল। তাহলে যদি সাপোজ আমি ধরি যে দুটো বাহু, এই এই কোণটা যদি আমি ধরি 90 ডিগ্রি, তাহলে এই 45 ও 45, তাহলে এই ক্ষেত্রেও দেখো এই বাহু, না এই বাহু আর এই বাহু সমান, দুটো বাহু সমান, তাহলে এর কোণ এই কোণ এই কোণ সমান হবে, মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। তাহলে অনুরূপ বাহু সদৃশ্য ত্রিভুজ যদি হয়, তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। তার মানে আমি এখানে বলতে পারি যে বিডি বাই বিসি, মানে বড় ছোট ত্রিভুজ বাই বড় ত্রিভুজ, বা বড় ত্রিভুজ বাই ছোট ত্রিভুজ, যেটা করবে অসুবিধা নাই, তবে দুটো দিক একই হওয়া উচিত, হওয়া চাই। এখানে আমি ছোটটা আগে নিয়েছি, তাহলে ও এইটা কি হবে? ছোট কোনটা? ওবি, ওবি বাই এবি, ওবি বাই এবি, ওবি বাই এবি। বিডি কত? বিডি 4 বাই বিসি, বিসি বাই বিসি সমান ওবি আর ওসি কত? আমি যদি একটা কিছু একটা ধরি, এক্স ধরি, তাহলে ও এক্স, তার মানে 2x হবে। তার মানে ওবি, ওবি যদি এক্স হয়, তাহলে এবি তার ডবল হবে, তার মানে ওবি বাই 2OB। দেখো এটা বুঝতে পারলে কিনা? আমি এক্স ধরলাম না, আবার এক্স ধরলেও হবে, এটা এক্স যদি হয়, না এটা নয়, এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে ইও তো এক্স, তাহলে এ বি সমান হবে 2x। তার মানে ওটা দিয়ে যদি বুঝতে সুবিধা হয়, তাহলে ওটা দিয়েই করি। তাহলে ও বি সমান এক্স, তাহলে এ বি সমান 2x, তাহলে এক্স এক্স কেটে গেল, তার মানে হাফ। তার মানে বিসি সমান কত হলো? বিসি সমান হলো 8। বিসি মানে হচ্ছে এখান থেকে এটা 8, আর এখান থেকে এটা 4, তাহলে সিডি কত? অতএব সিডি সমান হবে
8 মাইনাস 4 হচ্ছে 4 সেমি। সিডি সমান হলো 4 সেমি। আগেটা দেখি। একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি বিএডি 65 ডিগ্রি, এবিডি 70 ডিগ্রি, বিডিসি 45 ডিগ্রি, তবে এবিসি এর মান কত? আগেই বলেছি ছবি ক্লিয়ার না করতে পারলে অঙ্ক করা যাবে না। এই অঙ্কগুলো কমসে কম করা যাবে না, ছবি ক্লিয়ার করতেই হবে। এইটা একটা ছবি, বৃত্ত, তার একটা চতুর্ভুজ আছে ভিতরে, ভিতরে চতুর্ভুজ আছে। চতুর্ভুজটা আমি কিরকম ভাবে নিতে পারি? এইটা একটা চতুর্ভুজ, এ বি সি আর ডি। বিএডি কোণ বলেছে 65 ডিগ্রি। বি এ ডি মানে কোনটা দেখো, বিএডি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা কত বলেছে? 65 ডিগ্রি। এবিডি কত বলেছে? এবিডি, এবিডি মানে বিডি আমাকে যোগ করতে হবে, তবে এবিডি পাবো। এটা কোনটা? এ বিডি, এই কোণটা, এই কোণটা কত বলেছে? এবিডি বলেছে 70, এবিডি বলেছে 70 ডিগ্রি। বিডিসি, বিডিসি মানে কোনটা? বিডিসি মানে হচ্ছে এই কোণটা, এটা কত বলেছে? 45 ডিগ্রি। এটা বলেছে 45। এ বি সির মান কত? এই কোণটার মান কত বলেছে? এই পুরোটা এবিসির মান কত? বলো কি করে করবা? তাহলে কোন ফর্মুলা লাগাবো, কিসে কাজ হবে? দেখো, এটা একটা ত্রিভুজ কিনা? কোনটা? এবিডি, এবিডি একটা ত্রিভুজ। তাহলে এবিডি ত্রিভুজের দুটো কোণ আমার দেওয়া আছে, 65 আর 70। তাহলে যোগফল কত? 65 প্লাস 70 মানে কত হলো? 135 নাকি? না, 135। তিনটে কোণের সমষ্টি কত হয়? 180। তার মানে 180 মাইনাস 135 মানে কত হচ্ছে আবার? এটা কত হলো? এটা 5 4 45 ডিগ্রি নাকি? 45 ডিগ্রি। কোনটা 45 ডিগ্রি? এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে ওই কোণটা 45, এই কোণটা 45, এই টোটাল কোণটা কত হলো? টোটাল যোগফল কত হলো? 90 ডিগ্রি। কোনটা 90 ডিগ্রি হলো? এডিসি পুরোপুরি হলো 90 ডিগ্রি। আচ্ছা, যে কোনো চতুর্ভুজের, বৃত্তস্থই হোক আর যে কোনো চতুর্ভুজ হোক, তার বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, জানা আছে? বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এই কোণের সঙ্গে এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হতে হবে। তার মানে এ একাই 90 ডিগ্রি, তাহলে একেও মিলে 90 ডিগ্রি হতে হবে, একেও 90 ডিগ্রি হতে হবে। কোনটা চেয়েছিল? এ বি সি,
এ বি সি, তাহলে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এও 90 ডিগ্রি। তাহলে উত্তর আমার বেরিয়ে গেল, কোন এবিসি সমান হচ্ছে, এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা, আরেকবার দেখাবো, আরেকবার বলবো। ওদের দেওয়া আছে কি দেখো, এইটা হচ্ছে দেওয়া আছে বিএডি কোণ, বিএডি কোণ এইটা দেওয়া আছে 65 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে প্রথমত আমি বার করব এইটা, তাহলে এই কোণটা কত, 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। আর বিডিসি 45 ওরা আগে থেকে বলে রেখেছে, বিডিসি 45। তাহলে আমার গোটা কোণ এডিসি কত, এডিসি 90, এটা পুরোটা হচ্ছে 90। তাহলে এটা যদি 90 হয়, বিপরীত কোণ দুটাতে মিলে 180 হবে। এই কোণ ডি কোণ আর বি কোণ যোগ করলে 180 হবে। তাহলে ওই একাই 90, তাহলে এ কত হলো, ই নিজে 90। তার মানে এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আজকে আমরা এখানে রাখবো, আগামী দিনে বাকিটুকু করব। তো যাই হোক, বুঝতে পারছো তো ভালো কথা, না বুঝতে পারলে তো বলেছি যে কমেন্ট করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যাতে আমাদের মোটিভেশনটা আমরা পাই। ধন্যবাদ।